বর আগেও একটা বিয়ে করেছে আয়ানা, অথচ তুই এতদিন নিজেকে কতটা লয়াল রাখলি ছেলেদেরকে ইগনোর করতে। দেখ, সেই জন্য তোর ভাগ্যে বিবাহিত জামাই জুটলো। আমি যে তোকে এটা বলেছি, কেউ বলিস না। মামাতো বোন আহিয়ার কাছ থেকে কথাটা শুনে কোনো রিয়াক্ট করেনি আনায়া। তার বাবা তার ভালো চেয়ে হয়তো বা করেছে, আর বাবার সিদ্ধান্তকে শ্রদ্ধা করে আনায়া। লোকে যা বলার বলুক, তার এখন বিয়ে হয়ে গেছে, আর ঘণ্টাখানেক পর বিদায়ের সময়ও ঘনিয়ে আসবে। এই বিয়েটা মোটামুটি গোপনে হচ্ছে, বাইরের লোক তেমন কেউই জানে না। তবে বিয়ের খবরটা লিক হতেও হয়তো বেশি লেট হয় নাই। সাধারণ দিনের মতো সাদা পাঞ্জাবি পরেই বিয়েতে এসেছে নিবরাজ। তার দলের লোক ছাড়া কেউই জানে না বিয়ে নিয়ে। ডান হাত দিয়ে বাঁ হাত কসলাচ্ছে আনায়া। তেমন ভাবেনি, তবুও কেমন যেন লাগলো। এমপি আগে বিয়ে করেছে, এটা তো লিক হওয়ার কথা ছিল। কেউ না জানলেও তার বাবা নিশ্চয়ই জানত। নিবরাসের বাবার সাথে গলায় গলায় ভাব। নেতা নিবরাসের সাথেও আনায়ার বাবা জিয়াউর রহমান। মেয়েকে নিবরাসের হাতে তুলে দিয়ে বলেন, তোমার প্রতি বিশ্বাস, ভরসা এবং সবশেষে ভালোবাসা রয়েছে আমার। আল্লাহর পর আমার মেয়ের দ্বিতীয় ছায়াটা তুমি হও। নিবরাস মাথা নাড়িয়ে বলে, জি, আমি চেষ্টা করব। অতপর আনায়াকে নিয়ে মির্জাফিলের দিকে রওনা হয়। গাড়িতে কেউ কারোর দিকে ফিরেও তাকায়নি। আনায়ার মাথায় নিবরাসের আগের বিয়ের কথাই ঘুরপাক খাচ্ছে। মির্জা বাড়িতে আসতেই লোকের সমাগম দেখতে পেল আনায়া। না থাকারই বা কি আছে, এমপির বাড়ি বলে কথা। লোকজন একের পর এক, বিশাল বাড়িতে লোকের অভাব নেই। অথচ আনায়ার বাড়িতে তেমন মানুষই নেই। চাচ্চুদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর আনায়ার একাই সময় কাটত। মা তো সেই কবেই ছেড়ে চলে গেল নিজের সুখের খোঁজে। কয়েকজন মেয়ে আনায়াকে একটা রুমে নিয়ে যায়। বিশাল লিভিং রুম জুড়ে লোকের সমাগম। নতুন বউ ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন মরিয়ম নওয়াজ। তার মেয়ে মাইশা নওয়াজ তার অন্যান্য কাজিনদের সাথে মিলে আনায়াকে নিয়ে ভেতরে যায়। সেখানে আনায়া চেঞ্জ করে আরেকটা শাড়ি পরিধান করে। যথাসময়ে নাস্তা আসে, বাকিদের সাথে বসে হালকা নাস্তা করে নেয় আনায়া। ফ্রেশ হয়ে দলের লোকদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনায় বসেছে নিবরাজ। তাদের বৈঠক ঘরে এই আলোচনা বিশেষ করে তার এলাকার উন্নয়ন নিয়ে। সেই সাথে বিপরীত দলের লিডার শামীম সর্দার উঠে পড়ে লেগেছে তার পেছনে। নেতার বিয়ে হলো, অথচ কোনো জাঁকজমক কিছুই হলো না। না তেমন লোক আসলো, না জানাজানি হলো। সাধারণ আর 5টা দিনের মতো আজকের দিনটাও নিবরাসের কাছে একই মনে হলো। নিজের জীবনের সাথে আরেকজন জড়ালো সেটা মনেই হয় না। 10টার দিকে তাদের কোম্পানির কিছু ফাইল দেখে আসে। তাদের মির্জা কোম্পানিকে টেক্কা দিতে চায় জায়ান কোম্পানি। ব্যস্ত হাতে ফাইল দেখছে। তার পেছনে দিয়ে তার ভাগিনা মিসবা আসে। মামুকে ব্যস্ত দেখে বলে, মামু, ডিনার করবা না? তুমি করে নাও বাকিদের সাথে, মামু একটু ব্যস্ত। মামু, তুমি অনেক পচা, জানো কি তুমি? নিবরাজ হাতের ফাইলটা রেখে তাকায় মিসবার দিকে। শান্ত কণ্ঠে বলে, কি করলাম সোনা? বৌমনির সাথে পরিচয় করে দিলে না আমায়। মামু চলো, আমি, তুমি আর বৌমনি একসাথে বসে গল্প করি। আহা, মামুর কি আবদার। দেখো মিসবা, আমি ব্যস্ত। তুমি পারলে গিয়ে তোমার বৌমনির সাথে গল্প করো, মামুর এসবে ইন্টারেস্ট নেই। আসবে না তাই না? দাঁড়াও, মজা দেখাচ্ছি তোমায়। মনে মনে কথাগুলো বলে মিসবা স্থান ত্যাগ করে। কিছুটা সামনে এসে চিৎকার করে ওঠে। মিসবার চিৎকার শুনে নিবরাজ তড়িঘড়ি করে উঠে যায় হাতের ফাইলটা রেখে। মিসবা নিচে পড়ে কান্না করছে। নিবরাজ তাকে কোলে উঠিয়ে নেয়, কালে হাত রেখে বলে, কি হয়েছে সোনা, পড়ে গেলে কিভাবে? তুমি আমার সাথে আসলেই তো আমি পড়তাম না। আসনি কেন? নিবরাজ পড়েছে বিপাকে। ততক্ষণে মরিয়ম নওয়াজ সাথে মাইশাও এসেছে তাদের কাছে। মিসবার কথা শুনে মরিয়ম নওয়াজ বলেন, কি এমন ক্ষতি হতো মিসবাহারের সাথে আসলে? দেখলে তো বাচ্চাটা পড়ে ব্যথা পেয়েছে। সরি সোনা, মামু আসছি 5 মিনিটের মধ্যে। হ্যাঁ এসো, আমার ঘরটাতেই আসো। 1 মিনিট লেট হলে আরই তোমার সাথে কিন্তু। একদম লেট হবে না সোনা। কথাটা বলে মিসবাহের কপালে চুমু খায় নিবরাজ। উঠে স্তব্ধ পায়ে ফাঁকা রুমটায় যায়। ফাঁকা বললে ভুল হবে, বসার মতো সোফা, টেবিল, আলমারি আছে 2টা, যেখানে নিবরাজ তার পার্সোনাল ফাইল রাখে। ফাইল দেখে নীরবে। হাতের কাজ কোনো রকমে শেষ করে হাঁটা ধরে মিসবার রুমের দিকে। রাত বাজে 10টা। বাকিরা ব্যস্ত।
কেউ নিবরাসের রুম নিয়ে, কেউ রান্নাবান্না নিয়ে। এই মুহূর্তে অনেকে হয়তো জেনে গেছে তার বিয়ের কথাটা। স্তব্ধ পায়ে রুমে প্রবেশ করতেই নিবরাসের আঁখি যুগল যায় খাটে বসে থাকা অষ্টদশী কন্যার দিকে। জামদানি শাড়িতে নিজেকে মুড়িয়ে রেখেছে। গাঢ় সবুজ রঙের জামদানি শাড়িটা ফর্সা দেহে ফুটে উঠেছে বেশ ভালোভাবে। মেয়েটাকে দেখে অল্প বয়সী মনে হচ্ছে। নিবরাস চোখ সরিয়ে নেয়। নিবরাস মিসবাকে ডাক দেয়। মিসবা হাত দিয়ে ইশারা করে নিবরাসকে আসতে বসতে। নিবরাস অস্বস্তি অনুভব করছে। আনায়া নিবরাসের দিকে তাকায়। কালো পাঞ্জাবি পরে আছে লোকটা, দেখতে ভালোই লাগছে। চেহারায় সবসময় গাম্ভীর্যতা থাকলেও নেতা নেতা ভাবটা বেশ প্রখর। নিবরাস সোফায় বসে পড়ে। আনায়াকে উদ্দেশ্য করে বলে, আপনি জিয়াউল আঙ্কেলের মেয়ে আয়ানা, রাইট? আনায়া ভ্যাবাচাকা খেয়ে যায়। এত ভাব কিসের লোকটার? সে তো তার শিকড়েই বেঁধে নিয়েছে নিজেকে। ভাব দেখিয়ে লাভ কি? সে একদিন হলেও বইয়ের কাছে আসতেই হবে। নিবরাসকে মুহূর্তে বিরক্ত লাগলো আনায়ার কাছে। ইগো অ্যাটিটিউড তার পছন্দ, কিন্তু ওভার না। নিবরাস কি বলবে ভেবে পাচ্ছে না। সে জানে আনায়া জিয়াউর রহমানের মেয়ে, তাও জিজ্ঞেস করলো। তখন মিসবা বলে ওঠে, মামু, বৌমনিকে নিয়ে খাবার খেতে আসো, নানু ডাকছে। কখন ডাকলো মিসবাহ? এখনই ডাকবে, দেখো। তখন একজন মেয়ে সার্ভেন্ট এসে তাদেরকে খাবার খেতে যাওয়ার জন্য বলে। নিবরাস বুঝেছে এটা তো ডেইলি রুটিন। মিসবা ভালো করেই জানে সার্ভেন্ট ডাক দিতে মিসবা ছুটে চলে। তখন নিবরাস আনায়াকে বলে, চলুন, ডিনার করবেন। নিচে হাঁটা ধরে। আনায়া তার পিছনে আসছে। টেবিলে সব সাজিয়ে রাখছেন মরিয়ম নওয়াজ। আনায়াকে দেখে তড়িঘড়ি করে তার কাছে গেলেন। চেয়ারে বসিয়ে দিয়ে নিজ হাতে খাবার বেড়ে দিলেন। তুমি খেতে পারবা তো মা, নাকি আমি খাইয়ে দেব? মরিয়ম নওয়াজের কথায় নিবরাস তাকায় আনায়ার দিকে। তার কাছে কেন জানি ওভার লাগছে সবকিছু। আনায়াকে এত প্রশ্রয় দেওয়ার কিছু হয়নি, কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে পারল না নিবরাস। খেয়ে উঠে গেল সবার আগে। বাকিরা খাচ্ছে একের পর এক। মানুষ গিজগিজ করছে মির্জা ভিলাতে। যদিও একটু পর অনেকটা ভিড় কমে যাবে। ফুল সজ্জিত রুমের খাটের এক কোণে বসে আছে আনায়া। নিবরাস রুমে প্রবেশ করেছে সবেমাত্র। তবে কোনো কথা না বলে বালিশ হাতে নেয়। পেছনে ঘুরে বলে, আপনার সাথে অ্যাডজাস্ট করতে আমার সময় লাগবে। এত বেশি ঢং দেখাবেন না। এই শুনুন, আমিও না আপনার উপর ইন্টারেস্টেড নই। সেই শুরু থেকে আপনার ভাবটাই রেখে যাচ্ছি। নেতা তো কি হয়েছে? বাইরের মানুষের কাছে আপনার এই নেতাগিরি আর ভাব দেখাবেন, এই আনায়ার সামনে না। আমি কারোর সামনে ভাব দেখাই না, তবে যার তার সাথে কথাও বলি না, তেমন মিশি না, বিশেষ করে আপনার মতো মানুষদের সাথে। বাকিদের সাথে ঠিক আছে। নেতার ব্যবহারের কি অবস্থা! এ আবার করবে জনগণের সেবা, প্রশ্নই আসে না। হ্যাঁ, এই শুনুন, আপনাকে এত বেশি কথা বলতে বলিনি। আমি তো আপনাকে ভোটই দেব না। আপনার একটা ভোটে আমার কিচ্ছু যায় আসে না, মিস আয়ানা ইবনা তরি। আহা, হয়নি বলা। বলবেন মিসেস মুয়াম্মার নিবরাস মির্জা অরি। উফ, কি শখ! আপনি এমন রসকসীন মানুষ কেন? আপনাকে উত্তর দিতে বাধ্য নই আমি। লাগবে না আপনার উত্তর। বাবা যে কি দেখে আমাকে বিয়েটা দিল, এটা জামাইও না, জামাইয়ের মাথাও না। ওই জনদরদিই হতে পারবেন, বউ দরদি না। আমার জীবনে আমি কারোর সাথে এত কথা বলেছি কিনা জানা নেই। এই আপনার মতো বাচাল মেয়ের সাথে বলতে হলো। আপনাকে কে মানা করেছে বকবক না করতে? আজব। সরুন তো। আয়ানাকে ঠেলে নিজের সিটে শুয়ে পড়ে নিবরাস। অত নাটক করার সময় তার নেই। আনায়া বসে বসে ভাবছে কি করবে। আচ্ছা, আগের বিয়ের কথা কিছু জিজ্ঞেস করবে? যদি আবার বেশি রিয়াক্ট করে, যদি এই দাবাং মার্কা হাত দিয়ে তাকে চড় দিয়ে দেয়ালের পোস্টার বানিয়ে ঝুলিয়ে দেয়, না না, এই রিস্ক কিছুতেই আনায়া নিতে পারবে না। এই নেতা এত রসকসীন কেন? দেখতে 28 বছরের যুবক মনে হলেও মনটা 80 বছরের বুড়ো লোকদের মতো। বুড়ো লোকরাও ভালো, বউ পাগল হয়। এই ভদ্রলোক তো বউ বলতে অ্যালার্জি। কি জানি, দেখা যাবে মানুষের সামনে তাকে বউয়ের জায়গায় বোন বলে না পরিচয় করিয়ে দেয়। আনায়া সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। তবে একটা ভাবনা রয়েই যায়, আর সেটা হলো নিবরাসের বিয়ে নিয়ে। যদি নিবরাস বিয়ে করে থাকে। বাবা এই জেনে শুনে একটা বিবাহিত ছেলের সাথে আমাকে বিয়ে দিল, কিন্তু লোকটাকে তো দেখে মনে হয় না বিয়ে করেছে আগে। এমনও তো হতে পারে আহিয়া মিথ্যে বলেছে আমাকে, কিন্তু ও কেন মিথ্যে বলবে? আনায়াকে বসে থাকতে দেখে নিবরাস বলে,
সালাম তো দেননি। বিয়েটা যা যা বাসর শুদ্ধ হলো না। মনে হয় আরেকবার বিয়ে করে বাসর শুদ্ধ করে নিতে হবে। নিবরাসের কথায় আনায়া তাকায়। চোখ বন্ধ করে কথাগুলো বলেছে নিবরাস। আনায়া তখন বলে, আপনি তো এসে বালির সাথে কোন দিকে জানি হাঁটা ধরলেন। ভাবনা আপনি দেখিয়েছেন, আর আমি সালাম দেওয়ার সুযোগ কোথায় পেলাম? ঝগড়া করতে করতে দম আটকে আসে আর যায়, আবার আপনি দিবেন আমায় সালাম? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? আপনি নাকি আগে একটা বিয়ে করেছেন? আনায়ার কথায় নিবরাস কোনো রিয়াক্ট করে না। মুখে গাম্ভীর্যতা টেনে বলে, হ্যাঁ করেছিলাম তো, আপনি জানেন না? তো আমাকে বিয়ে করলেন কেন? আপনার বাপ আমার বাপ দুজনে চেয়েছে সেজন্য। আর সবচেয়ে বড় কথা, আমার বিয়ের বয়স হয়েছে। এখন বিয়ে না করলে কি বুড়ো হয়ে করব? আগে না বিয়ে করলেন? ডোন্ট টক টু মাচ। ফালতু কথা মুখ দিয়ে বের করলে থাপ্পড় দিয়ে দেয়ালে পোস্টার বানিয়ে ঝুলিয়ে দেবো। যান ঘুমান। ফালতু কথা কি? সত্যিটা বললে ভালো লাগে না আপনার, তাই না? আপনি নিশ্চয়ই বউকে জ্বালিয়ে ঝগড়া করে মেরেছেন। নিবরাস আনায়ার হাত ধরে টান দিয়ে নিজের উপর ফেলে দেয়। এক বাহু দিয়ে আনায়ার কোমর আঁকড়ে ধরে। আর একটা কথা বললে অশুদ্ধ বাসরটাই আমি সেরে নিব। এই, আপনি আমায় থ্রেট দিচ্ছেন? নিবরাস নিজের ওষ্ঠদয় আনায়ার ওষ্ঠদয়ে ঠেকালো। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই আনায়া ছিটকে দূরে সরে যায়। তখন নিবরাস বলে, আর একটা ফালতু কথা বললে আবারও এমনটাই হবে। ঘুমান তো, বাঁচাল কোথাকার। আনায়ার মনে চাচ্ছে নিবরাসের চুলগুলো টেনে ছিঁড়তে। এই লোকের সাথে ঝগড়া করে জেতা যাবে না। এমনকি তার আগের বিয়ে নিয়েও কিছু জানতে পারবে না। জিজ্ঞেস করলেই ঠাস করে ওষ্ঠ ঠেকিয়ে দিবে। অ্যালার্মের শব্দে নিবরাসের ঘুম ভেঙে যায়। আনায়াও অ্যালার্মের শব্দে নড়ে চড়ে ওঠে। নিবরাস তড়িঘড়ি অ্যালার্ম বন্ধ করে আনায়াকে ডাকে। এই যে মিসেস মুয়াম্মা নির্বাস মির্জা, উঠুন। আনায়া ঘুমের ঘোরে বলে, ভালো লাগছে না। ডাকছেন কেন? নামাজ পড়বেন? কোন ওয়াক্ত? ফজরের নামাজ। উঠুন, একসাথে নামাজ আদায় করব। টেনে তুলুন প্লিজ। নিবরাস মুচকি হেসে আনায়ার হাত জোরে ধরে টান দেয়। আনায়া ওঠে। চোখে মুখে তার ঘুমের রেশ। নিবরাস ফ্রেশ হয়ে অজু করে বসে আনায়ার জন্য। কিছুক্ষণ পর আনায়া অজু করে আসতেই দুজনে একসাথে জায়নামাজে দাঁড়িয়ে পড়ে। নামাজ আদায় করে আনায়া সোজা শুয়ে পড়ে। নিবরাস আনায়ার দিকে এক নজর তাকায়। মুহূর্তেই ঘুমের ঘরে তলিয়ে গেছে মেয়েটা। সে আর দেরি করেনি। বাইরে আসতেই বুয়া তার চায়ের মগ টেবিলের উপর দেয়। চাটা শেষ করে নিবরাস হাঁটতে বের হয়। তার সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রোহিত আছে। দুজনে কথা বলতে বলতে হাঁটছে। রাস্তায় কয়েকজনের সাথে দেখা হয়, তারাও হাঁটতে বের হয়েছে। বেশিরভাগ একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, নেতা নাকি বিয়ে করেছেন। নিবরাস শুধু মাথা নাড়ায়। এই নারী প্রেম এসব থেকে দূরে থাকে সে। কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। তবে রাজনীতিতে আসার পর বেশিরভাগ মানুষের মতে তার গার্লফ্রেন্ড আছে। না ভাবার কি ছিল, ভার্সিটি থেকে রাজনীতিতে প্রবেশ করে। সভাপতি থেকে এমপি পদের প্রার্থী হয়। বিপুল ভোটে জয়লাভও করে। ভার্সিটি পড়ুয়া বেশিরভাগ ছেলে মেয়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে। তবে রাজনীতি নিয়ে অনেক বাধা বিপত্তি আসে, এখনো কম না। লোকের মতে রাজনীতি মানে চাঁদাবাজি, সন্ত্রাসী। আবার কারো কারো মতে বর্তমানে সুষ্ঠু রাজনীতি বলতে কিচ্ছু নেই। রাজনীতি শব্দটা মাথায় আসলে সর্বপ্রথম মুখ থেকে বের হয় নেতার ব্যক্তিত্ব আর ব্যবহার কেমন। আজকালকার রাজনীতির রংমহল তো নোংরামি ছাড়া কিছুই নেই। নিবরাস চেষ্টা করে ভালো কিছুর করার। বর্তমান সময়ে এসেও মানুষের ধারণার বিপরীতে হাঁটার চেষ্টা করে। হাঁটাহাঁটি শেষ করে 7টার দিকে মির্জাবাড়িতে ফের নিবরাস, রোহিত। নিবরাসের বাবা মুয়াম্মার নীরব মির্জা তখন চা পান করছিলেন। 7টা বাজতেই বাড়িতে অনেক লোকের সমাগম বেড়ে গেল। নিবরাস তার বাবার বরাবর সামনে সোফায় বসে। তখন নীরব মির্জা বলেন, বৌভাতের আয়োজনটা এখন না, 3-4 দিন পর। আমার এলাকার এতিমখানার বাচ্চাদের খাওয়াবো আমি। রোহিত, পলাশ ওদের বলে দেই বাজার করে নিতে। তুমি তো আবার পার্টি অফিসে যাইবা। রোহিত আমার সাথে যাবে, বাকিদের বলে দাও। তখন মিসবা আসে লিভিং রুমটায়। মিসবাকে দেখে নিবরাস বলে, সুপ্রভাত সোনা। গুড মর্নিং মামু। বৌমনি এখানে নেই? মিসবার কথায় নিবরাস অন্যদিকে তাকায়। এই ছেলেটা তাকে আর কত জানে লজ্জায় ফেলে হিসাব ছাড়া। বুঝে না তার মামু মেয়েদের নিয়ে বা বউ নিয়ে কথা বলতে
একটু ইনসিকিউর ফিল করে, তাও বাবার সামনে। নিবরাসের মুখ থেকে রোহিত মিটি মিটি হাসে। মিসবা তার মামুর উত্তরের অপেক্ষায় আছে। তখন নীরব মির্জা বলেন, এদিকে আসো ভাইয়া। মিসবা নীরব মির্জার পাশে বসে। তখন নিবরাস বলে, মিসবা, তোমার রুমটায় আমি অপেক্ষা করছি, একটু এসো তো। মিসবা মাথা নাড়ায়। নিবরাস উঠে চলে যায়। তখন নীরব মির্জা বলেন, তোমার মামাকে এভাবে সবার সামনে বৌমনি নিয়ে কিছু জিজ্ঞেস করো না। কেন? সে তো আমাদের পরিবারের সদস্য না ভাই। 1 মাস পরে জিজ্ঞেস করিও, যখন তোমার বৌমনি সবার সাথে মিশে যাবে তখন। ঠিক আছে। আচ্ছা যাও, তোমার মামু ডাকছে। মিসবা মাথা নাড়িয়ে চলে যায়। নিবরাস সোফায় বসে অপেক্ষা করছিল মিসবার জন্য। সে যেতে কপট রাগ দেখিয়ে বলে, মামু, কারোর সামনে আর বৌমনির কথা আমায় জিজ্ঞেস করবে না। করলে প্রবলেম কি মামু? ওটা প্রবলেম না, প্রবলেম মামু। একই ব্যাপার মামু। বৌমনিকে বলে দিও আমার সাথে গল্প করার জন্য। সে বলে দিবে, আর তুমি সবার সামনে এভাবে বলবে না। তুমি জানো না তোমার মামু লজ্জা পায়, আর তুমি সবসময় আমায় লজ্জায় ফেলো মিসবা। তাই বলে আমি কিছু জিজ্ঞেস করবো না তোমায়? করবা, তবে বৌমনি নিয়ে না। আনায়া ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে ওঠে। ঘড়ির দিকে নজর যেতে দেখলো 8:30 বাজে। উঠে ফ্রেশ হয়ে নিজেকে গুছিয়ে নেয়। তখন আবার নিবরাস রুমে প্রবেশ করে। আনায়াকে দেখে বলে, মিসবার সাথে করতে পারেন, বোরিং লাগবে না। আচ্ছা করব। হ্যাঁ চলুন, নাস্তা করবেন। সবাই করে ফেলেছে? ইস, আমি লেট লতিফা। আপনি তো পারতেন আমায় একটু জাগিয়ে দিতে। তখন তো টেনে তুললাম আপনার ঘুমের ডিস্টার্ব করে। এখন যদি তুলতে যাই, আপনি যদি ঘুমের ঘোরে আমায় চড় মেরে দেন। আমার হাত অত চলে না, আর আমি চড়ও মারব না। আর ধন্যবাদ নামাজের জন্য জাগিয়ে তোলার জন্য। আপনি অনুমতি দিলে আমি প্রতিদিন আপনাকে নামাজের জন্য জাগিয়ে তুলব। আচ্ছা, অনুমতি দিলাম। আচ্ছা চলুন, নাস্তা করবেন। মাথা নাড়ায় আনায়া। নিবরাসের পেছনে হাঁটা ধরে। টেবিলের কাছে আসতেই মরিয়ম নওয়াজ তাকে চেয়ারে বসিয়ে দিয়ে নাস্তা নিয়ে আসে। মিসবাও এতক্ষণ ওয়েট করেছিল আনায়ার সাথে নাস্তা করবে বলে। নিবরাস, মিসবা, মাইশা, আনায়া, সাথে নিবরাসের মেয়ে কাজিন শিফা, সাইফা, ছেলে কাজিন মাহি, মুনিম, তারা সবাই একসাথে নাস্তা করতে বসে। নাস্তা শেষে সিফা সাইফার সাথে কথা বলতে বলে আনায়া। সাথে মাহি, মুনিমও আছে। মরিয়ম নওয়াজ সাথে মাইশা রান্নাবান্নার দিকটা দেখছে। নিবরাস রেডি হয়ে নেয় পার্টি অফিসের জন্য বেরোবে। তখন মিসবা আনায়াকে নিয়ে নিবরাসের রুমে প্রবেশ করে। নিবরাসকে দেখে মিসবা বলে, চলে যাচ্ছ? হ্যাঁ। কোথায় যাচ্ছেন? প্রশ্ন করে আনায়া। তখন নিবরাস বলে, পার্টি অফিসে। ও, ফিরবেন কখন? মিটিং শেষ হলে 2-2.5 ঘন্টা পর। ও। নিবরাস মাথা নাড়ায়। কেটে গেছে 4 দিন। আজকে আনায়া নিবরাসের বৌভাত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এতিমখানার বাচ্চাদের জন্য, সাথে তাদের ফ্যামিলি আর অল্প কিছু রিলেটিভদের নিয়ে। নিবরাস নিজে খাবার সার্ভ করছে বিভিন্ন টেবিলে। আনায়া রুমেই বসে আছে। তাকে ঘিরে আছে সিফা, সাইফা, আহিয়া, সাথে আছে মিসবা। মাইশা তার বরের সাথে কথা বলছে। অনেক রিলেটিভ আনায়াকে দেখতে এসেছে। চুপচাপ বসে আছে আনায়া। বৌভাত অনুষ্ঠানে এসে আহিয়ার বলা কথাটা আবারও মনে পড়ল তার, কিন্তু এই মেয়ে তো পুরো সত্যি তাকে বলবে না। আচ্ছা, নিবরাসের কি কোনো অতীত আছে? কি হতে পারে? আমার জানা মতে ও ভার্সিটি থেকেই রাজনীতিতে প্রবেশ করে। এই নিয়েও কত ঝড় ঝামেলা বাবার মুখে শুনেছে আনায়া। কখনো নারী প্রসঙ্গে কিছুই কানে আসেনি। আনায়ার ভাবনার মাঝেই আহিয়া বলে, আবার কি ভাবছিস আয়না? না কিছু না। তোর বরের বিয়ে নিয়ে? চুপিসারে কথাটা বলে আহিয়া। আনায়া কপট রাগ দেখিয়ে বলে, দেখ আহিয়া, তুই খুব ভালো করে জানিস আমি অর্ধেক কথা পছন্দ করি না। বললে পুরোটা বলবি, আর না বললে এক কথা বারবার জিজ্ঞেস করবি না। কাটা গায়ে নুনের ছিটা দেওয়া বন্ধ কর। আরে রাগ হয়ে যাচ্ছিস কেন? তোকে কিন্তু দারুণ লাগছে আজকে। সে তো লাগবেই, নেতার বউ বলে কথা। অহংকার পতনের মূল। অহংকার না, প্রাউডলি বললাম। তখন মিসবা জোরে বলে, এই বৌমনি, আমার সাথে কথা বলছো না কেন?
ওই আন্টিটার সাথে এত বেশি কথা বলছো? আমার তো জেলাস হচ্ছে। শোনা, ওটা জেলাস না, জেলাস হবে। রুমে প্রবেশ করে কথাটা বলে নিবরাস। নিবরাসের কণ্ঠস্বর কানে বাজতেই সবাই তার দিকে তাকায়। আহিয়াকে দেখে নিবরাস থমকে যায় কিছুটা, তবুও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, সবাই অপেক্ষা করছে নিচে। মিসবা, শিফা, সাইফা, গেস্ট, সাথে বৌমনিকে নিয়ে আসো। নিবরাস প্রস্থান করে। শিফা, সাইফা আনায়াকে নিয়ে নিচে যায়। তখন মরিয়ম নওয়াজ আসেন আনায়ার কাছে। আনায়াকে দেখে মিষ্টি হেসে বলেন, মাশাল্লাহ, আমার বৌমা আস্ত পড়ি। ধন্যবাদ আম্মু। মরিয়ম নওয়াজ সবার সাথে আনায়ার পরিচয় করিয়ে দেন। জিয়াউর রহমান নিবরাজের সাথে নীরব মির্জার সাথে কথা বলছে। আজকে আনায়া পিঙ্ক কালারের শাড়ি পরিধান করেছে, খুবই সিম্পলভাবে সেজেছে। তাদের কথাবার্তার পর্ব শেষ হতে বাকিরা সহ খেতে বসে। নিবরাজ এতিমখানার বাচ্চাদের বিদায় দিয়ে আসে। আনায়া রেডি হয়ে নিয়েছে তাদের বাড়িতে যাবে বলে। নিবরাজের দেখা মেলেনি এখনো, গেলে যাবে না গেলে নেই। আনায়ার এসবে মাথা ব্যথা নেই। তখন মরিয়ম নওয়াজ সাথে নিবরাসও আসে রুমে। আনায়া মরিয়ম নওয়াজকে দেখে বলে, মিসবা যাবে আমার সাথে? নিবরাজ গেলে ও যাবে। আপনি যাবেন না? জিজ্ঞেস করে আনায়া। নিবরাস উত্তর দেয়, আসলে আমার কাজ আছে, আপনি যান, কয়েকদিন থেকে আসুন। আনায়া মাথা নাড়ায়। মরিয়ম নওয়াজ প্রস্থান করতেই আনায়া ঠাস করে দরজা লাগিয়ে দেয়। নিবরাজ পেছনে ফিরে তাকাতেই দেখল আনায়া রেগে তাকিয়ে আছে। নিবরাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, রেগে লাভ নেই, আমি যাব না। আপনাকে না আমি যাওয়ার জন্য বলতামও না, শুধু আম্মুকে দেখে তাই বললাম। আর যাবেনই বা কেন শুনি? নিজের প্রাক্তন স্ত্রীকে নিয়ে না বসে বসে শোক করুন। ফালতু কথা ছাড়ুন তো। সত্য কথা আপনার কাছে ফালতু মনে হয়? কিসের সত্য? প্রমাণ আছে আপনার কাছে? কার কথায় ভুলভাল দোষ দিচ্ছেন? যদি কখনো এটা সত্য হয়ে সামনে আসে? কখনো এরকম কিছু হবে না। সবচেয়ে বড় কথা, যা ঘটেনি তা সত্য হয়ে সামনে আসবে কিভাবে? আসবে আসবে। সেদিন আপনি মাইক নিয়ে এলাকাবাসীকে বলিয়েন যে মুয়াম্মার নির্বাস মির্জা আগে একটা বিয়ে করেছে এবং আমি তার দ্বিতীয় স্ত্রী। সেটা তদন্ত করে বের করে এনেছি। এখন আমাকে নোবেল এনে দিন আপনারা। আপনার সাথে কথা বলে পারা যাবে না। জানতো বাপের বাড়ি চলে তো যাবেন, কোথায় স্বামীর সেবা করে যাবেন? কয়দিন পর না পর দেখা হয়। বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, আলিঙ্গন করে কোথায় 2-4টা চুমু দিয়ে বলবেন মিস করবো তোমায়, তা না তাড়িয়ে দিচ্ছেন। আমি ব্যস্ত, কাউকে মিস করি না। এই জন্যই আগের বউ নিশ্চয়ই চলে গেছে। ফালতু কথা ছাড়বেন। সত্যিটা না জানা অব্দি ছাড়ছি না। ওকে ফাইন, নেক্সট টাইম বিয়ের কথা উঠাবেন আর ঠাস ঠাস চুমু খাবেন। এখন আপনার চয়েস। আপনার মনে হয় আমি ভয় পাবো? না না, ভয় পাবেন কেন? আমার মনে হয় আপনি খুশি। আপনি জানেন এই নেতার পেছনে কত মেয়ে লাইন মারতে চেয়েছে, সেখানে আপনার বর উনি। তাদের কথা কাটাকাটির মাঝে সাইফা এসে নক করে। নিবরাজ দরজা খুলে দিতেই সাইফা বলে, আনাই আপু কোথায়? তাকে যেতে বলেছে। হ্যাঁ যাবে, ব্যাগ গুছাচ্ছে। সাইফা মাথা নাড়িয়ে চলে আসে। আনায়া ব্যাগ নিয়ে বাইরের দিকে রওনা হয়। যাওয়ার সময় নিবরাজকে বলে, আচ্ছা, আপনি আমাদের ভার্সিটিতে এসেন সময় করে, আমি আগামীকাল থেকে নিয়মিত হব। আচ্ছা, যখন যাই জানাবো। আসি। হ্যাঁ যান। আহা, সুন্দরভাবে বলুন। আসুন ম্যাডাম। আনায়া বেরিয়ে আসে। নিচে আসতেই সবাইকে দেখতে পায়। মিসবা বায়না ধরেছে যাওয়ার জন্য, কিন্তু নিবরাজকেও যেতে হবে। নিবরাজ যাবে না। মিসবাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিবরাজ বলেছে যখন আনায়াকে নিয়ে আসার জন্য যাবে তখন মিসবাকে নিয়ে যাবে। তাতে আর কিছু বলেনি মিসবা। নিবরাজকে বুঝেছে এখন আর বেশি দিন আনায়া সেখানে থাকতে পারবে না। একদিন না যেতেই মিসবা জ্বালিয়ে মারবে যাওয়ার জন্য। একে বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আনায়াদের বিদায় জানিয়ে চলে আসে নিবরাজরা সবাই। পরদিন সকালে নিবরাজ নামাজ আদায় করে রেডি হয়ে নেয়। আজকের দিনটা সে বৃদ্ধাশ্রমে থাকা মা বাবাদের সাথে কাটাবে, তাদের সাথে গল্প করবে। রেডি হয়ে জিয়াউর রহমানের নাম্বারে কল করে। আনোয়ারের নাম্বার তার কাছে নেই। কল রিসিভ হতে নিবরাজ সালাম দিয়ে খোঁজখবর জিজ্ঞেস করে।
আনায়ার সাথে কথা বলবে এটা জিয়াউর রহমানকে বলতে পারছে না নিবরাজ। মনে মনে দোয়া করছে এই বুঝি তার শ্বশুরমশাই বলল। নাও বাবা। তখন জিয়াউর রহমান বলেন, কিছু বলবে বাবা? না না, তেমন কিছু না। আনায়ার সাথে কথা হয়েছে? আসলে ওর নাম্বারটা আমার কাছে নেই। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, নিজের খেয়াল রেখো। আপনিও। কল কেটে দেয় নিবরাজ। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে আনায়ার নাম্বার আসে। নিবরাজ কল দেয় আনায়াকে। কয়েকবার রিং হতেই রিসিভ করে সালাম দেয় আনায়া। ভয়েস শুনে বুঝতে পারে এটা নিবরাজ। নামাজ পড়েছিলেন আজকে? এখন বলে কি হবে? সকালে জাগিয়ে দিলেন না কেন? আমি কিভাবে জাগাবো? তো আপনার কাছে রেখে দিলেন না কেন? আচ্ছা, এবার থেকে ফোনে অ্যালার্ম সেট করে রাখবেন, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বুঝলাম। ভার্সিটি যাবেন? হ্যাঁ, যাব। সুন্দরভাবে চলাফেরা করবেন। নেতার বউ আপনি মাথায় রাখবেন। কি প্যারা দেখেছেন? সেটা না, আসলে আমার তো শত্রুর অভাব নেই, সেজন্য আপনাকে একা ছাড়তে চাইছি না। আরে চিন্তা করবেন না, কে আমাকে কি বলবে? আর কেউই আমায় তেমন চিনে না, আমি ফেস আড়াল করেই রাখি। আচ্ছা ভাই, আমি বের হব। যান, ভাগেন। আনায়া কল কেটে দেয়। নিবরাজ বুঝতে পারে না মেয়েটার মত। দেশে আসতেই দেখে রোহিত আছে। পরাগ সহ তারা বেরিয়ে পড়ে। আনোয়ারের ভার্সিটিতে লোক লাগিয়ে দিয়েছে নিবরাজ আনোয়ারের সেফটির জন্য। সকাল 10টায় তারা আসে বৃদ্ধাশ্রমে। আসার পথে সবার জন্য ফুল নিয়ে আসে। সবাইকে নিয়ে একটা খোলামেলা রুমে বসে নিবরাজ। সবার হাতে 2টো করে গোলাপ দেয়। এর আগেও কয়েকবার এসেছিল নিবরাজ, তবে তেমন গল্প করা হয়নি তার। সবার সাথে সুখ দুঃখের গল্প করেছে। সবার সন্তানদের নিয়ে অভিমান অভিযোগ শুনেছে। কেউ কেউ সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে পড়াশোনা করালো। বড় নামি দামি কলেজ ভার্সিটিতে ভালো পজিশনে জব হলো। বিয়ে করলো। বৃদ্ধ বাবা মাকে সেবা করার ভয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে গেল। কারোর বা সন্তান খোঁজই নেয়নি। আদেও বাবা বেঁচে আছে তো? অথচ সন্তান, বাবা মা। তারিশা মির্জা বাড়িতে এসেছে। এবার এসএসসি দিয়েছে। এই গতকালকে তার এক্সাম হয়েছে। ভালো গাইডলাইনের জন্য এক্সামের 2 মাস আগেই হোস্টেলে উঠেছে তারিশা। মির্জা বাড়িতেই ছোট থেকেই বড় হয়েছে সে। মরিয়ম নওয়াজও তাকে অনেক আদর যত্ন করেন। দুপুরে বাড়িতে এসেই মামানি বলে ডাকছে তারিশা। মরিয়ম নওয়াজ তড়িঘড়ি করে আসেন। তারিশা তাকে জড়িয়ে ধরে। এক্সাম কেমন হলো মা? ভালোই হয়েছে মামনি। নিবরাজ ভাইয়া কোথায়? সে তো আজকে বৃদ্ধাশ্রমে গিয়েছে। আসবে কখন? চলে আসবে একটু পরই। মিসবাহ কোথায়? স্কুলে, নিবরাজ হয়তো ওকে নিয়েই আসবে। আচ্ছা, আমি মিসবাহকে আনতে গেলাম। আরে না, দরকার নেই, তুমি বরং রেস্ট নাও, নিবরাজ গিয়ে আসবে। তুমিও না মামনি? কতদিন হলো মিসবাহকে দেখি না আমি। গেলাম তো, ড্রাইভারকে নিয়েই যাব। আচ্ছা যাও। তারিশা মাথা নাড়িয়ে বেরিয়ে আসে। ড্রাইভারকে বলে গাড়ি বের করতে। তারিশা গাড়িতে বসতেই গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার। তারা মিসবার স্কুলের দিকে যাত্রা শুরু করে। আঙ্কেল, বাড়িতে কেউ এসেছিল নাকি? নানার মৃত্যুবার্ষিকী তো সামনে, এখনো কোনো আয়োজন হলো নাকি? তারিশার কথায় ড্রাইভার মোতাহের বলে, সে কি মামনি, তুমি জানো না এমপি স্যার যে বিয়ে করলো? না, আমি তো শুনিনি। কবে করলো বিয়ে? আর কয়েকদিন আগে, গতকালকে বৌভাত অনুষ্ঠান গেল। আমার তো এক্সাম ছিল। ওইরকম আয়োজন হয়নি। আর এমপি স্যার তো এসবে আগ্রহী না। একবারে সাধারণভাবেই বিয়েটা সম্পূর্ণ হয়েছে। বউকে দেখেছেন আঙ্কেল? হ্যাঁ, দেখেছিলাম। মাশাআল্লাহ, এমপি স্যারের জন্য এই মেয়েটা আমার থেকেও বেশি সুন্দর আঙ্কেল। তারিশার কথায় মোতাহের হোসেনের কথা আটকে যায়। কাউকে বেশি সুন্দর কম সুন্দর বলাটা ঠিক হবে না। যে যার মতো সুন্দর, কিন্তু মেয়েটা তো তুলনা দিয়ে ফেললো তার সাথে। কি হলো আঙ্কেল? সে তার মতো সুন্দর, আর তুমি তোমার মতো সুন্দর মা। মনে রাখবে, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ। কখনো কারোর সৌন্দর্যের সাথে নিজের তুলনা করে মন খারাপ করবে না, আর না নিজের সৌন্দর্যের সাথে অন্য কারো তুলনা করে কারো অপমান করবে। সেটা বোঝাইনি আমি।
বুঝেছি আমি। মিসবার স্কুলে গিয়ে পৌঁছানোর 5 মিনিটের মাঝে নিবরাস আসে। নিজেদের গাড়ি দেখে চিনতে ভুল হয়নি তার। এরই মাঝে মিসবার স্কুল ছুটি হতে মিসবা চলে আসে। তারিশা গাড়ি থেকে বেরিয়ে মিসবার কাছে যায়। নিবরাসকে দেখে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। এক্সাম তো গতকালকে শেষ হলো, আই হোপ ভালো রেজাল্ট আসবে। ইনশাল্লাহ ভাইয়া। মিসবা, আন্টির সাথে যাবা নাকি মামুর সাথে? তোমার সাথে মামু। না থাক, আন্টির সাথে যাও, কষ্ট করে এসেছে। কিন্তু আমি বলেছি না মিসবা। হ্যাঁ, যাচ্ছি। তারিশা মিসবা তারা আগে চলে যায়। পেছনে দিয়ে নিবরাস আসে। ভার্সিটি থেকে এসে সোজা হাত পা ছিটিয়ে শুয়ে থাকে আনায়া। বাড়িতে তেমন কেউ নেই, সে আর তার বাবাই থাকে। কাজের বুয়া এসে নাস্তা বানিয়ে দেয় সকালের, রান্না করে টুকটাক কাজ সেরে চলে যায়। আনায়াও দেখাশোনা করে সবটা, তবুও মাঝে মাঝে অলসতা কাজ করে, সাথে এক ঝাঁক অভিমান অভিযোগ। কিন্তু এই অভিযোগ করার সুযোগ হয়ে ওঠেনি, অভিমান করার মতো পরিস্থিতি হতে দেয়নি তার বাবা। এজন্যই বলে বাবারা বাবাই হয়। মায়ের অভাবটা পূরণ না হলেও আনায়া নিজেকে ভালো রাখার ট্রাই করেছে। মরিয়ম নওয়াজ ভীষণ ভালো একজন মানুষ, তাকে নিশ্চয়ই আগলে রাখবেন। ফ্রেশ হয়ে খাবার খেয়ে মরিয়ম নওয়াজকে কল দেয় আনায়া, তার সাথে কথা বলে কিছুক্ষণ। সাথে তার আরেকটা ননদের খোঁজ পায়, তারিশা নাম। আজকে বাড়ি এসেছে, এতদিন হোস্টেলে ছিল। কথাবার্তা শেষ হতেই আনায়া কফি বানায়। জিয়াউর রহমান অফিস থেকে আসতেই তাকে ঠান্ডা জুস দেয় আনায়া। খাবার বেড়ে টেবিলের উপর রাখে। বাবা মেয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে। কথার কথায় আনায়া সাহস জুগিয়ে বলেই ফেলে, বাবা, তুমি তো জানো তোমার থেকে আমি কিছুই লুকোতে পারি না। এমনকি মনে প্রশ্ন জমা হলেও তার উত্তরটা তোমার থেকে না জানা অবধি আমি শান্তি পাই না। হ্যাঁ বলো, কি প্রশ্ন? এই নিবরাস মির্জা, কি হয়েছে আবার? শুনেছি এমপি নাকি আগেও একটা বিয়ে করেছে। তোমাকে এটা কে বললো? শুনেছি, আমি তোমার থেকে বাকিটা শুনতে চাই। এরকম কিছু না মা, আমি জেনে শুনে তো আর তোমাকে আগুনে ফেলবো না। ও যথেষ্ট ভালো ছেলে। আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারে একটা কালো দাগ আছে। এখনো সমাজে প্রচলিত কিছু কুসংস্কার আছে, যদিও আমি সেসব টানবো না। আমি চাই না তোমার মায়ের জন্য কেউ তোমায় বলুক যে মায়ের মেয়ে তার মতো হবে। ও যেমনই হোক তুমি মানিয়ে নিবে, মায়ের মতো হবে না আশা করি। বাবাই, তুমি জানো আমি মাকে ঘৃণা করি। তুমি কিভাবে এক্সপেক্ট করছো যে আমি তার মতো হব? প্রশ্নই আসে না। আমি আমার বাবার মতো সৎ আর লয়াল হব। সন্ধ্যায় নিবরাস সহ বাকিরা বসে আছে। তারিশা সবার চায়ের কাপ ট্রেতে করে এনে দেয়। যদিও নীরব চৌধুরী এতে বকাঝকা করেছেন, এত লোক থাকতে তারিশা কেন চায়ের ট্রে আনবে? তখন নিবরাস বলে, তোমার ভাগ্নের সুখ বেশি, কেউ বলেনি চায়ের ট্রে আনতে, ও নিজেই এনেছে। আমার বৌমনি এনে দিলে আমি বেশি খুশি হতাম। মাঝখানে মিসবা কথাটা বলে। নিবরাস তার দিকে চোখ পাকিয়ে তাকায়, তাতে দমে যায় মিসবা। তারিশা মিসবার দিকে তাকিয়ে আছে, তার কাছে মিসবাকে ওভার লাগছে। সব জায়গায় এত বৌমনি বৌমনি করা লাগে। তখন মরিয়ম নওয়াজ বলেন, আচ্ছা, আমরাই তো, এত রিয়াক্ট করার কি আছে? ওর মন চেয়েছে এনেছে, তো এত কথা না শোনানোর কি আছে তোমাদের? নিবরাস উঠে চলে আসে ফোন হাতে, তার কল এসেছে। এসব নিয়ে আর মাথা ঘামাবে না সে। এর আগেও ঘামায়নি, আজকে বকাঝকা শুনে রিয়াক্ট করলো। আনায়ের নাম্বার থেকে কল আসার প্রথমেই রিসিভ করেনি, পরবর্তীতে কল আসাতে রিসিভ করে। অপর পাশে চিরপরিচিত কণ্ঠ শামীম সর্দারের। নেতা সাহেব, এলাকার উন্নয়ন নিয়ে খুব বেশি চিন্তা, তাই না? থাকবেই তো চিন্তা আমার এলাকা। এত সুনাম থাকবে না। বেশি না, কয়েকটা বাচ্চা গুম করে তোকে জব্দ করতে পারলেই হলো। আমাকে জব্দ করে কি হবে? পদ থেকে সরিয়ে দেব, নতুন করে এমপি নির্বাচন করব, আর প্রার্থীতে আমি দাঁড়াবো। শামীম সর্দার রাজত্ব করবে। তুই জানিস, তুই আসার পর আমি সব শূন্য চৌকোটায় দাঁড়িয়েছি। হাসে নিবরাস, জবাব দেয় না। নিবরাসকে চুপ থাকতে দেখে শামীম বলে, তোর একমাত্র জান পাখি
প্রাণ পাখি, একমাত্র বউ আনায়া, তাকে জব্দ করলেও কিন্তু অনেক কিছু করা সম্ভব। তারপর আর কাকে কাকে জব্দ করবি? তোর পরিবারকে। আর কাকে? মজা নিচ্ছিস? তোর মনে হয় আমি তোর সাথে মজা নিচ্ছি? বাই, তোর মজা আর সিরিয়াস কথা বোঝার মতো সময় আমার নেই। নিবরাস কল কেটে দেয়। শামীম রাগে ফুঁসতে থাকে। তার দলের লোকদের আদেশ দেয় আনায়ার সব ডিটেলস বের করে আনতে। সে নিজেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আনায়ার বাড়ির উদ্দেশ্যে। রাতে নামাজ আদায় করে ডিনার শেষে বৈঠক ঘরে যায় নিবরাস। সেখানে তার যত ফাইল পেপারস আছে তা দেখছে। আনায়াকে কি নিজের কাছে নিয়ে আসবে? তার লোক তো আছেই আনায়াকে প্রোটেক্টেড করার জন্য। তবুও নিশ্চিত হতে পারছে না নিবরাস। আহিয়া যে আনায়ার কাজিন সেটাও আজকে খবর নিয়ে জেনেছে। সে নিশ্চিত বিয়ে শাদের খবর আহিয়াই আনায়ার কানে ঢুকিয়েছে। কিন্তু তাতে নিবরাসের কিচ্ছু যায় আসে না। চলার পথে কত বাধা আসবে আনায়া বুঝলেই হলো। মেয়েটা লাফায় বেশি, তাকেই বুঝ দিতে হবে। মা হারানো মেয়ে চঞ্চল রয়ে গেল অবশ্য অষ্টম আশ্চর্যের বিষয়। কিন্তু ও তো ওর মাকে ভালোবাসে না। আবার কষ্ট, এমন দয়ামায়াহীন মেয়ে তার কপালে জুটলে ভালোবাসা জুটবে কিনা সন্দেহ পোষণ করছে নিবরাস। রাত 1টার দিকে কাগজপত্র রেখে রুমে এসে শুয়ে পড়ে নিবরাস। জিয়াউর রহমানের সাথে কথা বলে বাকি বিষয়ে সিদ্ধান্ত নিবে সে। জায়ানের সাথে কথাবার্তা শেষ হতেই সিতারা আহমেদ সাথে জায়ানের মা নিরূপা ইসলাম ডিনারের ব্যবস্থা করেন শামীম সর্দারের জন্য। ডিনার করে বেরিয়ে পড়ে শামীম সর্দার। সে তার বাংলোতে যাবে এখন। তার দলের কয়টা আছে তাদের সাথে সারা রাত ধরে মদ্যপান করবে। নিবরাস আনায়াকে কল দিয়ে জানায় সে আজকে ভার্সিটিতে যাবে। আনায়াকে মির্জা ভিলাতে নিয়ে আসবে। এখানে থেকে যা পড়াশোনা করার করবে। কোনো রকমের রিস্ক নিবরাস নিতে চায় না। আনায়া কিছু বলেনি। সকাল সকাল রেডি হয়ে নাস্তা করে নেয়। জিয়াউর রহমানকে বলে দিয়েছে তাকে নিবরাস নিতে আসবে। যদিও আগে নিবরাস কথা বলে নিয়েছে জিয়াউর রহমানের সাথে। বাবা মেয়ে একসাথে বের হয়। আনায়াকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে জিয়াউর রহমান তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়। আনায়া অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট। আহিয়া তার থেকে সিনিয়র। সে মাস্টার্স করেছে, তবে এক ভার্সিটিতে না, দুজন ভিন্ন ভার্সিটিতে। আহিয়ার সাথে আনায়ার অত গলায় গলায় ভাব নেই। এই দেখা হলে যা কথা হয়। মূলত তার মা চলে যাওয়ার পর মামুদের সাথে সম্পর্ক ফ্যাকাশে হয়ে যায়। এখন হয়তো তার মায়ের 2য় সংসারে আসা যাওয়া হয় তার মামুর পরিবারের। আনায়াও যায় না মামুর বাড়িতে। তার বিয়েতে শুধু আহিয়া এসেছে, আর কেউ আসেনি। ভার্সিটিতে আসতেই আজকে তার বান্ধবীকে পেল না আনায়া। মারিয়া আজকে আসেনি। মন মরা হয়ে ক্লাসগুলো শেষ করে নেয়। নিবরাস মেসেজ দিয়ে রেখেছে সে আসছে 20 মিনিট পরেই। আনায়া কিছুটা দূরে বড় মেহগনি গাছটার নিচে শান দিয়ে বাধাই করা গোলাকৃতির স্থান, সেখানে বসে পড়ে। ফোনের দিকে ধ্যান দেয়। বেশি একটা লোকের সমাগম নেই এই দিকটায়। নিবরাসের লাস্ট মেসেজ পেতেই উঠে দাঁড়ায় আনায়া। এই নিবরাস আসবে। দূর থেকে একজোড়া চোখ আনায়ার উপর দৃষ্টি ফেলছে, কানে ব্লুটুথ গুজে রাখা। কলের অপর পাশের ব্যক্তিকে বলছে আসছে নাকি জনগণের নেতা? হ্যাঁ, কাছাকাছি। তার বউ আরেকজনের অলিঙ্গন করলো বলে। তাড়াতাড়ি এসে দেখো। ওয়েট কর, এই ছাদে আসছি। নিবরাসের হাঁটার সাথে সাথে গতি মিলিয়ে লোকটা পাশের বিল্ডিংয়ে চলে যায়। দ্রুত পায়ে ছাদের কাছে যায়, যেখানে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নিবরাসের আগে একটা ছেলে আনায়াকে হুট করেই জড়িয়ে ধরেছে। ছেলেটার এমন কাজে আনায়া ভ্যাবাচাকা খেয়ে যায়। নিজের রাগকে সামলাতে না পেরে কষে দুটো থাপ্পড় মেরে দেয় ছেলেটার গালে। নিবরাস আনায়ার কাছাকাছি এসে থমকে দাঁড়ায়। সাহস তো কম না, বলা নেই কমা নেই, হুট করে জড়িয়ে ধরলি। তখন নিবরাস এসে ছেলেটাকে প্রশ্ন করে, কে পাঠিয়েছে তোকে এখানে? ছেলেটা কথা বলছে না। আনায়া নিবরাসের পাশাপাশি দাঁড়িয়ে বলে, একে জেলে দিবেন, না হলে না আপনাকে আমি জেলে ঢুকিয়ে দিব। সাহস কত একটা মেয়েকে হুটহাট জড়িয়ে ধরা। আনায়া, তুমি এসব কি বলছো? আমাকে ভুলে গেলে তুমি? আমি রাজ, তোমার বয়ফ্রেন্ড। আর এই ছেলেটাকে আনা? থাপ্পড় খাওয়ার পর ছেলেটা এই কথা বলে। আনায়া অবাক চোখে তাকায়। নিবরাস আনায়ার দিকে তাকায়। এসব কি আয়ানা? আনায়া বেশ চটে যায়। কপা ট্রাক দেখিয়ে বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর এ কে? আমি তোকে কখনো দেখিনি। কোথা থেকে এসে কি বলছে? তখন রাজ হেসে বলে, সেদিন
বেড শেয়ার করলা, এখন খাওয়া শেষ ভুলে গেলা? বাহ আনা বাহ। আনায়ার রাগে গা জ্বলছে। নিবরাসের দিকে তাকিয়ে বলে, আশ্চর্য, আপনি দাঁড়িয়ে দেখছেনটা কি? এই ছেলে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। তখন রাজ বলে, আনায়া, একে বলে কি লাভ? তুমি ভাবছো এই নেতাকে দেখলে আমি ভয় পাবো? আর একটা কথা বললে না, তোর সব কটা দাঁত আমি ফেলে দিব। এই জন্মের ঠিক আছে তোর? বাসায় মা বোন নেই তোর? কার কথায় নাটক সাজাতে এসেছিস? আশ্চর্য, কার কথা আসবো মানে? তুমি না আমার গফ? তখন নিবরাস চিৎকার করে ওঠে, চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না কেউ। আয়না, আপনি গাড়িতে বসুন। নিবরাসের কথায় আনায়া স্বস্তি পেল না, চেঁচিয়ে বলে, জানতো, আপনি গিয়ে গাড়িতে বসুন। ওর সাহস কত আমায় এসব মিথ্যে অপবাদ দিচ্ছে? কি প্রমাণ আছে ওর কাছে? ওর মুখ না ভাঙা অবধি আমার শান্তি হবে না। আর আপনি কি নিয়ে আসেন? কই, আপনার সাথে পুলিশ নেই কেন? এক্ষুনি থানায় কল করুন একে। তার আগে নিবরাস আনায়ার হাত টেনে নিয়ে আসে। আনায়া নিবরাসের যাওয়া দেখে রাজ হাসে। কাজ হয়ে গেছে? অপর পাশের মেয়েটি বলে, এবার নিজ গন্তব্যে চলে যাও। নিবরাস আনায়াকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে। নিবরাসের এমন ভাবভঙ্গি আনায়ার বিরক্ত লাগছে। লোকটাকে এভাবে ছেড়ে দিবে? গাড়িতে বসতে বসতে নিবরাস মেসেজ সেন্ড করে দেয় তার লোকদের, 2 ঘন্টার মধ্যে সে গোডাউনে আসবে। আনায়া কথা বলছে না। নিবরাস চুপচাপ গাড়ি চালাচ্ছে। দুজনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করছে। তখন নিবরাস বলে, ওই সবার মাথায় রাখবেন না, সব ওদের প্ল্যানিং করে করা। আপনি পাঠিয়েছেন লোকটাকে? আপনার এটা মনে হয়? আমি তো পাগল হয়েছি। আমি থাকতে নিজের বুকে জড়িয়ে ধরার জন্য লোক পাঠাবো? তো এখন কিছু বললেন না? পাবলিক প্লেস, চিন্তা করবেন না, লোকটা আমার গোডাউনে পৌঁছে গেছে অলরেডি। এই, আপনি গুন্ডা? আনায়ার প্রশ্নে নিবরাজ ভ্যাবাচাকা খেয়ে যায়। কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, আমাকে গুন্ডা মনে হয় আপনার? তা নয় তো কি, গুন্ডাদেরই তো গোডাউন থাকে। নেতা যদি হয় গুন্ডা, তাহলে জনগণের কি হবে? এই শুনুন, আজকাল সুষ্ঠু রাজনীতি করতে গেলে 1 মাস পরে নিজেকেই বলি দিতে হবে। এরকম 2-1টা দল আড়ালে রাখা লাগে, না হলে টিকে থাকা দায়। দেখতে নেতা, আসলে সে গুন্ডা। এমন লোকের সাথে বাবা মায় বিয়ে দিয়ে দিল, তার উপর আগে একটা বিয়েও করেছে। আনায়ার কথায় নিবরাজ ব্রেক কষে। আনায়া তাকায়। নিবরাজ চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। আনায়া দৃষ্টি সরিয়ে নিবরাজের হাতের দিকে তাকায়। এই বুঝি দাবাং মার্কা হাত দিয়ে তাকে চটটা দিল। কোনো রেসপন্স আসেনি। আনায়া নিবরাজকে বলে, গাড়ি স্টার্ট দিন না। আপনার মুখটা দয়া করে বন্ধ রাখবেন। আসলেই আপনি গুন্ডা। আচ্ছা, আপনি চাঁদাবাজি করেন? হ্যাঁ, করি তো। আপনার বাবার থেকেই জোর করে টাকা নিয়ে চাঁদাবাজি করি আমি। এবার শান্তি হয়েছে? এমন করেন কেন? আচ্ছা, আপনি এত চুপচাপ থাকেন কেন? নিবরাজ উত্তর দেয় না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। আনায়াও আর প্রশ্ন করে না। তার মনে হচ্ছে এসব জিজ্ঞেস করা উচিত হয়নি তার। আর জিজ্ঞেস করলেই কি, সে তো রাজনীতি নিয়ে তেমন কিছু জানে না। জামাইয়ের সম্পর্কে সব জানার অধিকার তো তার আছে। কি একটা মেয়ে বিয়ে করলাম, নিজের বরকে নেতা থেকে সোজা গুন্ডা, আর গুন্ডা থেকে ডিরেক্ট চাঁদাবাজ বানিয়ে দিল। ও কি বুঝবে এসবের? মাথায় আছেটা কি? আনায়াকে মির্জা ভিলাতে নামিয়ে দিয়ে নিবরাজ চলে যায় গোডাউনের দিকে। আনায়া গাড়ি থেকে নামতেই দেখল পেছনে আরো 2টো গাড়ি ছিল। সেগুলোও নিবরাজের গাড়ির পেছনে যাচ্ছে। আনায়া সেসব পাত্তা দেয় না। ভেতরে যেতেই মরিয়ম নওয়াজ তার কাছে আসে। আনায়া তাকে সালাম দেয়। তার পেছনে দিয়ে মিসবা দৌড়ে আসে, স্কুল ইউনিফর্ম পরা। আনায়াকে দেখে তাকে জড়িয়ে ধরে। তখন মরিয়ম নওয়াজ বলেন, নিবরাজ আসেনি? এসেছে, একটা দরকারে বাইরে গেছে। তখন তারিশা মাইশা আসে। মাইশাকে সালাম দেয় আনায়া। তারিশাকে দেখেও ভালো মন্দ খোঁজখবর নিয়ে পরিচিত হয় আনায়া। মরিয়ম নওয়াজ তাকে ফ্রেশ হতে রুমে পাঠায়। আনায়ার পিছন দিয়ে তারিশা যায় নিবরাসের রুমে। তারিশাকে দেখে বসতে বলে আনায়া। ব্যাগ থেকে 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকে যায় আনায়া। তারিশা খাটের উপরে বসে রুমটায় চোখ বুলায়। সব এখন আনায়ার হয়ে গেল। বেশিক্ষণ বসেনি তারিশা, চলে আসে রুম থেকে। রাজকে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। নিবরাস, তার সাথে কয়েকজন লোক যায় গোডাউনে। রাজকে দেখে হাসে নিবরাস।
হাতের পিস্তলটার দিকে একবার তাকায়। পরক্ষণে রাজের মাথা বরাবর পিস্তলটা ধরে বলে, আমি আসলে অতি সাধারণভাবে নিজেকে তুলে ধরতে পছন্দ করি। তবে কি জানিস, এই রাজনীতির মঞ্চে এসে কেউ সৎভাবে চলতে পারে না। এরকম দু একটা গ্যাং রাখা লাগে, যাদের সম্পর্কে কেউ জানে না। না হলে শত্রুর জন্য 1 মাস না যেতেই রাজনীতির মঞ্চ থেকে ঠাস করে নিচে পড়ে যেতে হয়। আচ্ছা তুই বল, এত কষ্ট করে এমপি পদে নির্বাচিত হয়ে কেউ রাজনীতির রংমহলের মঞ্চ থেকে ঠাস করে নিচে পড়ে যেতে চায়? তাও কয়টা গ্যাং না রাখার জন্য? একদম না। তোর এত সাহস, নেতার বুকে স্পর্শ করেছিস। নিবরাসের কঠিন গলায় বলা কথাগুলো রাজকে কাঁপিয়ে তোলে। ভার্সিটিতে তখন তেমন কোনো রিয়াক্ট করেনি নিবরাস। এমন ভাব করেছে যেন কিছুই হয়নি, সাধারণ কিছু ঘটেছে। নিবরাস হুঙ্কার ছেড়ে বলে, কে পাঠিয়েছে তোকে? ম্যাম। কোন ম্যাম? আছে, তাকে আমি চিনি না। না চিনে চলে আসলি নাটক সাজাতে? টাকার জন্য। গুড। তা এখন তোকে কি করা যায়? হাত দুটো ভেঙে আজীবনের জন্য পঙ্গু, নাকি মাথাটা গলা থেকে আলাদা করে দেওয়া যায়? যা খুশি কর নেতা, আপনার সব সত্য একদিন সামনে আসবে। হাসে নিবরাস। ভয়ঙ্কর রকমের ধ্বনি তুলছে তার এই হাসি। বাকিরা তাকিয়ে আছে নিবরাসের দিকে। আজকে নিবরাস সাদা পাঞ্জাবি পরে আসেনি, কালো শার্ট পরে এসেছে। আর বাক্য ব্যয়ের সময় ব্যয় না করেই পিস্তল থেকে 2টো বুলেট রাজের নামে দান করে দেয়। রক্ত কিছু ছিটকে নিবরাসের শার্টে আসে, সেটা সে টিস্যু দিয়ে মুছে নেয়। আসলে কি জানো, সাদা মানে শুভ্র আর পবিত্র। সেজন্য সাদা পাঞ্জাবি পরে আমি খুন করে শুভ্র রংটা নষ্ট করতে চাই না। কালো মানে কুৎসিত, যেটা খুন করার সময় পরে থাকার জন্য উত্তম একটি রং, যেটায় রক্তের দাগ লাগলে কেউ বুঝবে না, কিন্তু সাদা রংটায় রক্তের দাগ লাগলে সবাই বুঝে যাবে। শুভ্র নিবরাস খুনি। গোডাউনটা পুড়িয়ে দিয়ে চলে আসো, তবে খেয়াল রাখবে যাতে সব পুড়ে ছাই হয়ে যায়। নিবরাসের কথা অনুযায়ী কিছু লোক কাজে লেগে পড়ে। রোহিত নিবরাসের পেছনে আসে। স্যার, আপনার কি মনে হয় ওই মেয়েটা কে? আহিয়া। কিন্তু আমায় রাজনীতির মঞ্চ থেকে ছুঁড়ে ফেলতে চায় এই আহিয়া। হয়তো শামীম সর্দারের সাথে হাত আছে ওর। পুরনো ক্ষোভ না নেওয়া অবধি এই মেয়ে ক্ষান্ত হবে না। ওটাতে তো আপনার ভুল নেই, ওর বোনের দোষ। আপনার কি? মেয়েটার মাথা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, তাই সাগরে মৃত্যু বরণ করতে চাচ্ছে। কলিজাটা ভীষণ বড় ওর। আজকে যখন আমি ভার্সিটি যাই তখন দেখেছি ও পাশের বিল্ডিংটায় দাঁড়িয়ে আয়নার ওপর নজর রেখেছিল। কিন্তু কেন? নিবরাসকে চেনো তো রোহিত? অবশ্য চিনবে, না চেনার কি আছে, এত বছর ধরে আছো। আমি কাঁচা খেলোয়াড় নই। আজকে একটা খুন হলো, সব এখানেই শেষ রোহিত, কেউ জানবে না এটা। যদি পুলিশ তদন্ত করে? প্রমাণ কোথায়? স্যার, আপনি এলাকার মন্ত্রী, কিন্তু আমি যদি মানুষ খুন করেন? আবর্জনা দূর করেছি এলাকা থেকে। রাজের কাহিনী শেষ করে দিয়েছে নিবরাস। লাভটা কি হলো? এই নিবরাস ঠান্ডা মাথায় সব শেষ করে দিল। কোথায় ভেবেছিলাম আনায়াকে চর থাপ্পড় মেরে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিবে। রাজের কথা বিশ্বাস করার কথা ছিল নিবরাসের। আচ্ছা, এখনকার যুগে বেড শেয়ার, বফ এসব থাকা সিম্পল ব্যাপার, বাট নিবরাস বিশ্বাস করলো না কেন? কোনো রিয়াক্ট করলো না কেন? এই নিবরাস চাচ্ছে কি? পায়চারি করতে করতে কথাটা বলে আহিয়া। শামীম সর্দার এসেছে কিছুক্ষণ আগে। তাদের মাঝের একজন বলে, এই নিবরাস ঠান্ডা মাথায় যা করার করে, ওর সাথে কেউ পারবে না। কথাটা শেষ হতেই শামীম ছেলেটাকে ঠাস করে চর বসিয়ে দেয় গালে। কয়েকটা কুৎসিত গালি দিয়ে বলে, আমাদের লোক হয়ে নিবরাসের গুণগান গাইছিস? ওই নিবরাস সিংহের বাচ্চার মতো চলাফেরা করে, অথচ ওর জায়গায় আমার থাকার কথা ছিল। তখন আহিয়া বলে, নিবাস যেমন আয়নাটাও তেমনই। এই নিবাসের পরিবারকে আমি শেষ করে দেব। বোনের মৃত্যুর জন্য? প্রশ্ন করে শামীম সর্দার। আহিয়া কিঞ্চিত হেসে বলে, সেটা আসলে ফ্যাক্ট না। এই নীরব মির্জার জন্য একসময় আমাদের সব নিলামে উঠেছিল, পথের ভিখারি হয়ে গেছিলাম। পাপ করলো যা, ছেলে কম কি করলো? আমার বন্ধুকে ভালোবাসতো, ও একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো?
বিরক্ত হয় শামীম সর্দার। এসব প্রেম ভালোবাসা তার কাছে বিরক্ত লাগে। ভার্সিটি থাকাকালীন বেশিরভাগ মেয়েরা নিবরাস করত, সেটাও শামীম সর্দারের বিরক্ত লাগতো। আহিয়া বিরক্ত হয়ে বেরিয়ে আসে। আপাতত কোনো প্ল্যানিং নেই তার মাথায়, কিন্তু নিবরাসের সংসার না ভাঙা অবধি তার শান্তি হবে না। বিকেলের দিকে বাড়িতে ফিরে আসে নিবরাস। নিজের হাতের দিকে তাকায়, এই হাত দিয়েই তো খুন করলো সে। রুমে প্রবেশ করতেই দেখলো আনায়া বসে ফোন স্ক্রল করছে। নিবরাস সেসবে পাত্তা না দিয়ে শাওয়ারে ঢুকে যায়। আনায়া অপেক্ষায় আছে কখন নিবরাস আসবে আর ছেলেটার খোঁজ নিবে। আদেও কিছু করেছে, জেলে দিয়েছে নাকি ছেড়ে দিয়েছে? নিবরাস আসতেই প্রশ্ন করে আনায়া। লোকটাকে কি করেছেন? উপরে পাঠিয়ে দিয়েছি। ঠান্ডা মাথায় জবাব দেয় নিবরাস। আনায়া উঠে দাঁড়ায়, নিবরাসকে পুনরায় জিজ্ঞেস করে, ইয়ার কি করছেন? নেতান আপনি, দয়া মায়া নেই? নিবরাস কারোর সাথে ইয়ার্কি হাসি ঠাট্টা করে না। রাজ আমার ছাত্রলীগের একজন সদস্য ছিল আগে। তারপর আমার বিপক্ষ দলের সাথে হাত মেলায়। একে আজকে হলেও মারতে হতো, কালকে হলেও। নাও আজকে আপদ বিদায় করে দিলাম। এরপর আর আপনাকে কেউ বিরক্ত করবে না। আনায়া কথা বলে না, নিবরাসের দিকে এক নজর তাকিয়ে আছে। নিবরাস মুস্কি হেসে বলে, আচ্ছা, আমি কি আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছি? আনায়া চোখ সরিয়ে নেয়। নিবরাস ঠোঁট কামড়ে হেসে বলে, কালো হয়ে গেছি? আপনি বললে আমি ফেসের যত্ন নিব? আপনি একটা গুন্ডা। বাবা আমাকে একটা গুন্ডার সাথে বিয়ে দিল। এই, আপনি আবার আমায় মেরে ফেলবেন না তো? এসব বলে না জান। নেতার বউ হয়ে নেতাকে গুন্ডা উপাধি দিচ্ছ? জনগণ শুনলে তো তোমায় পাবলিক প্লেসে রেখে কেলানি দিবে। তখন কিন্তু আমি বউ বলে পরিচয় দেব না, বলবো আগেরটার মতো এটাও এসেছে আমার ক্যারেক্টার নষ্ট করতে। আগেরটা মানে? বুঝবে না তুমি। আপনার আগের বউ? হাতে টান পড়ে আনায়ার। নিবরাস তাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয়। আলতো করে আনায়ার ওষ্ঠ স্পর্শ করে। একদম বেশি নড়াচড়া করে না জান, প্র্যাকটিস করাচ্ছি। আনায়া রেগে তাকিয়ে আছে নিবরাসের দিকে। নিবরাসের কথায় হাসি, কষ্ট, দুঃখ সবই প্রকাশ পাচ্ছে। মানুষের সামনে ভাবসাব নিয়ে চলা নেতা তার সাথে রোমান্স করছে। আমি কি কোনো কথা জিজ্ঞেস করে কোনো উত্তর পাবো না আপনার থেকে? ভাইবা, তবে ফালতু কিছু জিজ্ঞেস করে না। নিবরাস পাঞ্জাবের হাত কিছুটা গুটিয়ে নেয়, বাক্য ব্যয় না করে নিচে চলে যায়। আনায়া সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। নিবরাস আসলেই রাজকে মেরে ফেলেছে। এই নিবরাস তো একজন ক্রিমিনাল তাহলে, অথচ নিজেকে সাদা পাঞ্জাবিতে মুড়িয়ে রেখেছে। আনায়া ভাবতে পারছে না আর। নিবরাসকে দিন দিন তার কাছে রহস্যজনক মনে হয়। এই রহস্য কোনোদিন ফাঁস হলে নিবরাস পবিত্র থাকবে নাকি পাপী হয়ে যাবে। তখন আবার মিসবা আসে আনায়ার কাছে, তার সাথে ড্রয়িং করতে। আনায়াও এসব চিন্তা মাথা থেকে ছেড়ে চলে যায় মিসবাহের সাথে। মিসবাহর স্টাডি টেবিলের সামনে দুজন বসে আছে। কখনো আনায়া ড্রয়িং করছে, কখনো মিসবা। নিবরাস বসে কিছু ফাইল দেখছে। তাদের কোম্পানির কর আদায়ের বিষয়টা পরাগের মাধ্যমে জেনেছে নিবরাস। কর্মচারীদের থেকে নাকি একটু বেশি কর নেওয়া হয়। এই নিয়ে কয়েকজন অসন্তুষ্ট। নিবরাস আগামীকালকে অফিসে যাবে। তার বাবাকে যদিও কিছু জানায়নি। চেয়ারে বসে চোখ বন্ধ করে রেখেছে নিবরাস। এই নাম, যশ, খ্যাতি সবই তো আসলো, তবে কিছু কালো পথও আছে তার এই মঞ্চে দাঁড়ানো এবং এই পর্যন্ত টিকে থাকা। ক্যারিয়ারের শুরুটা শামীম সর্দারের সাথে রেশারেশি ভাবের মাধ্যমে শুরু। কিছুটা পরিচিতি আসতেই সবচেয়ে জঘন্য ব্যাপার নিবরাসের কাছে যেটা মনে হয় সেটা হলো নারী বিষয়ক। এমপি হওয়ায় 6 মাসের মাথায় তার কেরিয়ার বাদ করে দিতে চেয়েছে আহিয়ার বোন। সে জানতো আহিয়ার বোন তাকে পছন্দ করে সেই ভার্সিটি লাইফ থেকে, কিন্তু নিবরাস অপছন্দ করে তাকে। সে বেশ ভালো করেই জানে রিভেঞ্জ নিতে চায়। বিজনেসে থাকাকালীন আহিয়ার বাবার সাথে নীরব মির্জার ভুল বুঝাবুঝি হয়। আহিয়ার বাবা বিজনেসে লস খায়, আবার তাদের সব নিলামে উঠেছিল। অনেক কিছু মিলিয়েই ব্যাপারটা। সেজন্যই নিবরাস বরাবরের মতো এসব অ্যাভয়েড করে গেছে। ক্ষান্ত হয়নি আহিয়ানের বোন তাহিয়া। নিবরাসও তাকে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। এখন আবার আহিয়া তার পেছনে লেগেছে। তবে নিবরাসের কিছু যায় আসে না। না আছে সাক্ষী, না আছে কোনো সাক্ষাৎকারের বা প্রমাণ। যা করে সব জায়গায় শেষ। ভিকটিম সাথে প্রমাণও। তারিশা মিসবাহের কাছে যায়। আনায়া তাকে দেখে কথা বলে। তারিশা কিছুটা এড়িয়ে চলার চেষ্টা করে। আনায়া বুঝতে পারে না বিষয়টা। ভেবেছে মিসবাহকে কিছু জিজ্ঞেস করবে। তারিশা কিছুক্ষণ থেকে চলে যায়।
আনায়া মিসবাহকে প্রশ্ন করে, ও কি কোনো ব্যাপারে হার্ট হয়েছে? জানি না, হোস্টেল থেকে আসার পর আন্টি কেমন যেন হয়ে গেল। মাথা ঘামায় না আনায়া, উঠে রুমে চলে আসে। নিবরাসের খোঁজ মেলেনি, হয়তো ব্যস্ত। নীরব মির্জা, মরিয়ম নওয়াজ তারিশাকে নিয়ে কথা বলছে। তখন নীরব মির্জা বললেন, নিবরাসের বিয়েটা তো এভাবেই হয়ে গেল। আমাদের পরিবারের সবাই মিলে কোথাও একটু ঘুরতে যাওয়া দরকার। কিভাবে যাব? তোমার ছেলের এই সমস্যা ওই সমস্যা, আজকে এটা কালকে ওটা। পরিবারকে সময় দেওয়ার মতো সময় তার কাছে নেই। রাজনীতি আমার পছন্দ না, তাও ছেলেটা রাজনীতির সাথে নিজেকে জড়ালো। রাজনীতি খারাপ কি? নিজের সাবধান হয়ে চললেই হয়। আর মানুষের সেবা করা, এটা তো অনেক ভাগ্যের ব্যাপার। সেবা করে না, খুন করে আপনাদের ছেলে। মনে মনে কথাটা বলে আনায়া। আনায়াকে দেখে মরিয়ম নওয়াজ তাকে কাছে ডেকে নেয়। তার পিছনে দিয়ে মাইশা, মিসবা আসে। তারা গল্প করছে, মূলত কোথাও ট্যুর দেওয়া যায় তা নিয়েই ভাবছে। আনায়া সন্তুষ্ট হতে পারছে না। বারবার একটা কথাই মাথায় ঘুরছে, নিবরাস খুনি। খুনির সাথে সে কিভাবে সংসার করবে? তখন নিবরাস, রোহিত সিঁড়ি বেয়ে নিচের দিকেই আসছে কথা বলতে বলতে। আনায়ার চোখ যায় নিবরাসের দিকে। সাদা পাঞ্জাবি পরা কতটা স্নিগ্ধ লাগছে, অথচ কে বিশ্বাস করবে লোকটা কাউকে মেরে ফেলেছে? আচ্ছা, রোহিত, পরাগ ওরা কি সব জানে? না জানার কি আছে, সারাক্ষণ তো নিবরাসের পেছনেই লেগে থাকে। আচ্ছা, নিবরাস যখন মারল রাজকে, তখন পুলিশ ছিল না? অবশ্য থাকলেই বা কি, টাকা দিলে সব মুখ বন্ধ। নিবরাস আর ভালো কোথায়, সেও তো নোংরা রাজনীতি করে। মির্জাবাড়ির সবাই ডিনার করে নেয়। আনায়া আর বাকিদের মাঝে থাকে না, রুমে চলে যায়। পরের দিন সকালে খানবাড়ি ডেকোরেশনের কাজ চলছে। বাড়িতে উৎসব লেগেছে। জায়ানের বোন উম্মে হায়াত নিধি। বিয়েটা অবশ্য শিকদারদের একমাত্র ছেলে শাহরিয়ার শান্তিক শিকদারের সাথে। সিতারা আহমেদ তার বড় যা সুহাসিনীর সাথে বসে শাড়ি চুজ করছে বিয়ের জন্য। তাদের বড় মেয়ের বিয়ে। সিতারা আহমেদের একটা মাত্র মেয়ে এই সংসারে এবার টেনে উঠেছে। আর ছোট্ট একটা ছেলে আছে, 5 বছর বয়স। তার মেয়ের নাম উম্মে আয়াত নাজিয়া, ছেলে জাফিন খান। শুনেছেন তার বড় মেয়ের বিয়ে হয়েছে কয়েকদিন আগে এমপির সাথে। নিধি, নাজিয়া বাইরে বের হবে, কিছু কেনাকাটা আছে তাদের। যদিও বা তাদের এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য আছে। বাড়ি থেকে পারমিশন পেতেই দুইজন বেরিয়ে পড়ে। আজকে নিজেদের কার নেয়নি, রিকশায় করে যাবে। মূলত নাজিয়ার জন্যই নিধি বেরিয়েছে। তার আগের বোনের খোঁজ জানতে চায় নাজিয়া। জিজ্ঞেস করলে কেউই বলেনি, কিন্তু তার ইচ্ছে বোনকে দেখার। এতদিনে তো ঠিকানা জানতো না, তবে শুনেছে এমপির সাথেই বিয়েটা হয়েছে। এমপির বাড়িতে যাবে, অনুমতির একটা ব্যাপার স্যাপার আছে। নাজিয়া সেসব ভাবছে না। কেউ কিছু বললে বলবে এমপি তার জিজু। সকালে মির্জা বাড়িতে নাস্তা শেষ করে যে যার কাজে চলে যায়। নিবরাস আজকে অফিসে যাবে। আনায়া রান্নার কাজে সামিল হয়েছে। কাজের বুয়া দুজন রান্নাবান্না দেখলেও আনায়াও আজকাল ব্যাপারটা দেখে। লিভিং রুম পুরোটা পরিপাটি করে নিয়েছে সার্ভেন্ট দুজন। আনায়া গরুর মাংস রান্না করে বাইরে চলে এসেছে। আজকে এটাই তার হাতে প্রথম রান্না শ্বশুর বাড়িতে। কিছুক্ষণ পর দারোয়ান একজন সার্ভেন্টকে দিয়ে খোঁজ পাঠায় আনায়ার। আনায়া বাইরে যাবে কি যাবে না ভাবছে। তার ভাবনার মাঝে মেয়ে দুটো ভেতরের দিকে আসে। অবশ্য অনেকেই আসে এভাবে। তখন আনায়া বা বাড়ির বউ মেয়েরা ভেতরেই থাকে। নাজিয়া সেখানে দাঁড়িয়ে থাকা একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করে, স্যারের ওয়াইফ কে? সার্ভেন্ট আনায়াকে দেখিয়ে দেয়। নাজিয়া সালাম দেয় আনায়াকে। আনায়াও সালামের জবাব দেয়। আনায়ার কাছে কেমন যেন লাগছে। মরিয়ম নওয়াজ আসতেই আনায়া কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মরিয়ম নওয়াজ তাদেরকে বসতে বলে, আনায়াও বলে। তখন নিধি বলে, নাজিয়া আপনার সাথে দেখা করার জন্য অস্থির। এখন না, আগে থেকেই, কিন্তু আপনার ঠিকানা জানতো না। এখন তো শুনেছে এমপি স্যারের সাথে বিয়ে হয়েছে, সেই জন্য সমস্যা হয়নি বেশি। মুখ ফসকে কথাটা বলে দেয় নিধি। নাজিয়া এবার কি বলবে ভাবছে। আগের কথা জিজ্ঞেস করলে বলে দিবে তারা বোন। যদি আনায়া রিয়েক্ট করে, সিতারা আহমেদকে এখনো ভালোবাসে আনায়া। যে ছোটবেলায় তাকে ছেড়ে চলে গিয়েছে, সত্য কোনোদিন গোপন থাকে না। নাজিয়ার কাছেও কিছু সত্য গোপন রাখা হয়েছিল, কিন্তু কিছুটা বুদ্ধি হওয়ার সাথে সাথে সবই জেনে নেয় সে। তখন আনায়া বলে, আমাকে আগে থেকে চেনো তোমরা? হ্যাঁ, চিনি। নাজিয়া বলে। নিধি চুপচাপ বসে আছে। সে জানে এখন সে কথা বলা মানে
প্যাসকেলের সাথে সূচকের প্যাচ লাগানো, যেটার সমাধান হয় না। আর যা প্যাচ লাগবে সেটা যাতে পদে পড়বে না, তখন আনায়া প্রশ্ন করে, কিভাবে চেনো? আসলে আমি খান বাড়ির মেয়ে, তিয়াস খানের বড় মেয়ে, উম্মে আয়াত নাজিয়া। আশা করি তুমি চিনবে আমায়।